এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম বেসামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডিস্থ বাসায় ফিরে এসে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন। শুরু হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা। প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা। তারপর দেখা হলো এরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদ সহ বহুল আলোচিত ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০ নম্বর হেয়ার রোডের বাসাটি। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা এবং অবশেষে করতোয়া। বহু চিন্তা ভাবনা, আত্মীয় স্বজনের সাথে অনেক আলাপ আলোচনার পর শেরেবাংলা নগর সংসদ ভবনের পশ্চিম উত্তরে ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করতোয়াকে পছন্দ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে তার অফিস ছিল এখানে। তখন এই ভবনকে বলা হতো গণভবন। পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হলো। ৩রা জুলাই ১৯৯৬ রাত ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন। গণভবনে এসে তিনি সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন। দ্বিতীয় তলার শোবার রুম দেখলেন, খাবার রুম দেখলেন, বসার রুম দেখলেন, আরও ৮-১০টা রুম দেখলেন। প্রতিটি রুমেই ২৬ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং অত্যাধুনিক আসবাবপত্রে সুচারুরূপে সাজানো। রাত বেশি হওয়ায় বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিচতলার অংশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পারলেন না, ঘুমিয়ে পড়লেন। পরদিন ৪ঠা জুলাই ঈদের দিনে ছোট ছোট ছেলেমেয়েরা যেমন খুব ভোরে উঠে গোসল টোসল সেরে নতুন জামা কাপড় পরে খুশির ঠেলায় বেড়াতে বের হয়ে যায়, ঠিক ওই রকম ভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভোরে উঠে সার করে গোছল টোছল সেরে নতুন শাড়ি পরে ৭টা বাজার আগেই তার কার্যালয়ে চলে গেলেন। ফিরলেন দুপুর প্রায় ১টায়। গণভবনের নিচতলায় ঢুকতেই হাতের ডান দিকে অর্থাৎ নিচতলার পশ্চিম পার্শ্বের ৩ নম্বর রুমে ঢুকলেন। সঙ্গে ছিলেন চাচি, মানে শেখ হেলালের মা। এই ৩ নম্বর রুমটিতে ঢুকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামাল হয়ে যেয়ে এক চিৎকার দেন, ওরে চাচি রে, এত বড় টেবিল বলে লাফ দিয়ে শেখ হেলাল এমপির মাকে জড়িয়ে ধরে বললেন, ভৈরা গোষ্ঠীকে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। চাচি বললেন, ভৈরা গোষ্ঠী আসলেও টেবিল ভরবি নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাইলে টুঙ্গিপাড়ার মাইশেরে খবর দেন, এই টেবিলে খাইতে হবে। প্রধানমন্ত্রীর চিৎকারে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর বিশেষ দল SSF এবং PGR এর সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান। গণভবনের ৩ নম্বর রুমটি একটি বিশাল রুম। এই রুমে ডিম্ব আকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই টেবিলের চারদিকে প্রায় ১০২ রিভলভিং চেয়ার রয়েছে। এই রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয়, এটি আসলে একটি কনফারেন্স রুম। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম ২ বোনের ভাগাভাগি। বর্তমানে বাংলাদেশের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যার অঙ্গুলি হেলনে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য, উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয়, সরকারের সামরিক বেসামরিক আমলা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানেই আছেন তাদের মধ্যে সবচাইতে শক্তিশালী ক্ষমতাধর সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি, পদাবনতি এবং বদলি যার মনোবাসনা বা ইচ্ছানুযায়ী হয়, সরকারি পর্যায়ে ব্যবসা বাণিজ্য না পাওয়া যার উপর নির্ভর করে, এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার যিনি, একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হস্তে পরিচালনা করেন যিনি, এদেশের মানুষের জন্য বিন্দু মাত্র ভালোবাসা মায়া মমতার লেশ মাত্র নেই যার, এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাতি নিমক হারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না, অন্য কিছু বলেন না যিনি, মাঝরাতে ঘুম ভেঙে গেলে অথবা রাত পোহালে যদি শুনতে পেতেন এদেশের ১২ কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে, তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যিনি, এদেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার
আদরের ছোট বোন শেখ রেহানা। 7 জুলাই 1996 অপরাহ্নে তিনি এলেন গণভবনে। তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন, এই শেখ মুজিব কি একা তোর বাপ? শেখ মুজিব কি আমার বাপ না? আমার ভাগ কই? আমি কি ভাগ পাই না? আমার 5টা মন্ত্রী নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মন্ত্রী পাবি না, চালাইতেছি, চালাইতে দে, যত টাকা দরকার সব পাবি, সব তুই নে। 2 বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রীর 24 ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর 64 জন অফিসার সমন্বয়ে 1600 সদস্যের একটি বিশাল দল পিজিআর এর ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদের সরিয়ে এনে এটা প্রধানমন্ত্রীর একান্তই নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয়। আজই যদি আমার 5 জনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব। যখন আসব তখন সমান ভাগ নিয়ে আসব, মনে রেখো। কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় যেয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন, এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার। সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরসূরি। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম শেয়ার বাজার কেলেঙ্কারি। 1996 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন রেহানার স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো 2টো টয়োটা গাড়িতে করে 2 জন শিখ, 3 জন মারোয়ারি ও 2 জন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের 5 নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন। মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকী মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজ খবর নিতেন। শফিক সিদ্দিকী প্রথমেই জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল। মোটরসাইকেল আরোহী বলতো, মধুমিতা সিনেমা হলের বিপরীত স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম। তখন শফিক সিদ্দিকী বলতেন, শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা, শেয়ার ব্যবসা করবেন, শেয়ার কিনবেন, আত্মীয় স্বজনদের বলবেন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে, শেয়ার কিনলেই লাভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনে 5 নম্বর বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিংয়ের আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকীর একই প্রশ্ন, শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে? মোটরসাইকেল আরোহীর উত্তর, অনেক লোক হয়েছে, মতিঝিলের রাস্তা ভরে গেছে। শফিক সিদ্দিকীর একই কথা, সবাইকে শেয়ার কিনতে বলবেন, শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা, কিনলেই লাভ। এভাবে দিন যেতে লাগলো। এক পর্যায়ে প্রতিদিন সরেজমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকী দায়িত্ব দিয়ে দিলেন। মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গিয়ে শফিক সিদ্দিকীকে শেয়ার মার্কেটের বাস্তব অবস্থা জানাতে লাগলো। আর শফিক সিদ্দিকী তা জানার পর ভারতীয় শিখ, মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলেন। সত্যি শেয়ার কিনলেই লাভ, শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না, কেনাটাই আসল ব্যাপার। আজ কোনো মতে শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তা চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। শেয়ার কেনা নিয়ে প্রায় সারা দেশেই হই হই রই রই পড়ে গেছে। বাজারে প্রচুর ক্রেতা আছে, কিন্তু শেয়ার বিক্রেতা নেই। ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত দিন ঘুরে বেড়াচ্ছে। একদিন মোটরসাইকেল আরোহী শফিক সিদ্দিকীকে জানালো, শেয়ার মার্কেটে আজ সবচেয়ে বেশি ক্রেতা এসেছে। ইত্তেফাকের মোড়, হাটখোলা, অভিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিঝিল, শাপলা চত্বর পার হয়ে নটরডেম কলেজ ছাড়িয়ে গেছে। এই সকল এলাকায় যানবাহন বন্ধ হয়েছে, শুধু ক্রেতা আর ক্রেতা, বিক্রেতা নেই। শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের 5 নং বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন। অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল। অন্যান্য দিন যেখানে মিটিং হয় 1.5-2 ঘন্টা, সেখানে আজকের মিটিং হলো প্রায় 5.5 ঘন্টা। পরের দিন শেয়ার বাজারে আরো বেশি লোক হলো।
এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর 3টা থেকেই গণভবনে মিটিংয়ে বসেছেন। রাত 10টা পর্যন্ত একটানা মিটিং চলল। মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকীর সাথে এমন করে করমর্দন ও বুকে বুক মিলিয়ে বিদায় নিল, তাতে মনে হলো এই বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয়। তার পরদিন মতিঝিলের শেয়ার বাজারে শুধু বিক্রেতাদের ধাক্কাধাক্কি আর চিৎকার শোনা গেল, কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকী ও তার ভারতীয় ব্যবসায়ীদেরও দেখা গেল না। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম ওরা 6 জন মুক্তিযোদ্ধা। 1975-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকীর সঙ্গে মিলে যে সকল মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার যুদ্ধ করেছিল, সেই সকল মুক্তিযোদ্ধা 12ই আগস্ট 1996 ঢাকার পুরানো পল্টনে এক বৈঠকে বসে। সারাদিন বৈঠক চলে। বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসায় তাকে এবং তার সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় এই নিয়ে দিনভর আলোচনা চলে। হালুয়াঘাট এবং নালিতাবাড়ী থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর তার বক্তৃতায় কেন জানি খুবই আবেগপ্রবণ হয়ে বলতে লাগলো, 1971-এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, কিন্তু মরিনি। 1975-এ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যুদ্ধ করেছি, যুদ্ধে পরাজিত হয়েছি, কিন্তু মরিনি। অবশেষে এক বিধবা যুবতীকে বিয়ে করেছি, আমাদের ঘরে একটি পুত্র সন্তান হয়েছে। আমি এখন এক বিধবা যুবতীর স্বামী এবং এক ছেলের পিতা। আমি আর ভালো মন্দ কোনো কিছুতেই জড়িত হতে চাই না। আপনারা এমন কিছু করবেন যাতে আমার বিধবা স্ত্রী আবার দ্বিতীয়বার বিধবা না হয়, আমার ছেলে পিতৃহারা এতিম না হয়। সন্ধ্যা 7টায় বৈঠক শেষ হলে যে যার বাড়ির দিকে রওনা হয়। নালিতাবাড়ী থানা থেকে আসা বৈদ্যনাথ কর, জসিমউদ্দিন এরা একটি মাইক্রোবাস ভাড়া করে খোদা হাফেজ বলে নালিতাবাড়ির দিকে রওনা হয়ে যায়। পরদিন সকাল 7টার সময় আমার কাছে মুক্তিযোদ্ধা হাশেমি, মাসুদ, জামিল যুগলের একটি ফোন আসে। ফোনে আমাকে বলা হয় বৈদ্যনাথ কর, জসিম সহ ওরা 6 জন মুক্তিযোদ্ধা মারা গেছে। কথাটা শুনে হার্ট অ্যাটাকের মতো হয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা বের হলো না। গত রাতে, মানে এখন থেকে 10-12 ঘন্টা আগে যাদের সাথে দেখা হলো, কথা হলো, তারা মারা গেছে। এটা কি অসম্ভব কথা? নিজেকে একটুখানি সামলে নিয়ে বললাম, কি বলছেন? কিভাবে মারা গেল? মুক্তিযোদ্ধা হাশেমি, মাসুদ, জামিল যুগল জানালেন, গত রাতে ঢাকা পুরানো পল্টনে উলফাত ভাইয়ের অফিস থেকে মিটিং শেষে নালিতাবাড়ী যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এই 6 জন মুক্তিযোদ্ধা নিহত হয়। অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এরা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল। শোকে দুঃখে মনটা বিষণ্ণ ভারাক্রান্ত হলো। বাসা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে সোজা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক সংবাদটা জানালাম। তিনি ভাবলেশহীন ভাবে শুনলেন। পরে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন। মনে মনে একটা ভাবনা ছিল, প্রধানমন্ত্রী যদি তার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে নিহত 6 জন মুক্তিযোদ্ধার পরিবারের কাছে পাঠান। তাই দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ফিরে এলে পুনরায় তাকে 6 জন মুক্তিযোদ্ধা নিহত হওয়ার কথা বললাম। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তাতে কি হয়েছে, প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে। এর ঘণ্টাখানেক পর বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় যোগদানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলে গেলেন এবং সেখানে তিনি আমার পিতা, আমার মা, আমার ভাই বলে কাঁদতে লাগলেন। অন্যের পিতাকে যদি নিজের পিতার মতো মনে না হয়, অন্যের মাতাকে যদি নিজের মাতার মতো মনে না হয়, অন্যের সন্তানকে যদি নিজের সন্তানের মতো মনে না হয়, অন্যের শোক দুঃখকে যদি নিজের শোক দুঃখ মনে না হয়, তাহলে এমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নেতা দিয়ে দেশের কোনো লাভ হবে? মানুষের কোনো লাভ হবে? নিজের বাবা মা ভাইদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান্না দেখে শুধু মনে হলো, হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এতই দিনহীন করলে, এতই কাঙাল করলে, যার কেবলই নিজের ছাড়া অন্যের দুঃখে বিন্দুমাত্র অনুভূতি হবে না? হে আল্লাহ, তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষের জন্য মমত্ববোধের সামর্থ্য দাও, মানুষকে ভালোবাসার সামর্থ্য দাও, মানুষের প্রতি অনুভূতি দাও, অপরের সুখ দুঃখকে নিজের করে ভাববার তৌফিক দাও। আমিন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম ডক্টর ডিগ্রি পাওয়া। 6ই ফেব্রুয়ারি 1997
যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করে। এই ডক্টরেট ডিগ্রি প্রদানের আগে 96 সালের শেষ প্রান্তে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং বাংলাদেশে এসেছিলেন। জন ওয়েসলিং 4-5 দিন বাংলাদেশে ছিলেন। বাংলাদেশে অবস্থানকালে জন ওয়েসলিং 3 দিন ছিলেন ঢাকায় এবং 1 দিন ছিলেন গোপালগঞ্জে। ঢাকায় অবস্থানকালে জন ওয়েসলিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনেই থাকতেন। গণভবন থেকেই জন ওয়েসলিংকে ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হতো। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, সংসদ ভবন, স্মৃতিসৌধ ইত্যাদি জায়গাসমূহ দেখানো হলো এবং ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে জন ওয়েসলিংকে বোঝানো হলো। একদিনের সফরে টুঙ্গিপাড়ায়ও নেওয়া হলো। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার দেখানো হলো। গোপালগঞ্জ সার্কিট হাউসে রাত্রি যাপন করার পরদিন আবার ঢাকায় নিয়ে এসে বঙ্গবন্ধু জাদুঘরের সমস্ত ছবি এবং নির্দেশনগুলো খুবই ভালোভাবে ব্যাখ্যা করে জন ওয়েসলিংকে বুঝিয়ে দেওয়া হলো। শুধু বুঝিয়েই দেওয়া হলো না, একেবারে তোতা পাখির ন্যায় মুখস্থ করিয়ে দেওয়া হলো। জন ওয়েসলিংকে সমস্ত কিছু বুঝিয়ে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত জন ওয়েসলিংকে সবকিছু বুঝিয়ে মুখস্থ করে দেওয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল প্রদানের বিষয়টিও ভালোভাবে বুঝিয়ে দিলেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং নগদ ও বাকি মিলিয়ে অনেক উপঢৌকন নিয়ে বাংলাদেশ থেকে চলে গেলেন, কিন্তু গণভবন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন এটা সেনবাবু জন ওয়েসলিংকে বলেননি। ফলে জন ওয়েসলিং ধরে নিলেন ধানমন্ডি 32-এর ওইটা বঙ্গবন্ধু মিউজিয়াম, টুঙ্গিপাড়াটা বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি, আর বিশাল দুর্গের ন্যায় গণভবনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বাড়ি। তাই 6 ফেব্রুয়ারি 1997 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদানকালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েসলিং যে মানপত্র পাঠ করেন তার এক জায়গায় লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে আপনার পিতার বিশাল দুর্গের মতো পৈতৃক বাসভবনে বন্দী করে রাখলেও আপনার উদ্যমকে, আপনার চেতনাকে দমিয়ে রাখতে পারেনি। বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ি ও তার উত্তরাধিকারের মধ্যে আটকে থাকলেও ইত্যাদি ইত্যাদি। জন ওয়েসলিং তার মানপত্রে যে বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ির উল্লেখ করেছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার বাড়ি নয়, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। একমাত্র গণভবনই বিশাল দুর্গের মতো, তাছাড়া শেখ মুজিবুর রহমানের বিশাল দুর্গের মতো কোনো বাড়ি কোথাও নেই। এবার যে অধ্যায়টি পড়ব এর নাম প্রথম আমেরিকা সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন। আত্মীয় স্বজনের এক বিশাল বহর নিয়ে সন্ধ্যার আগেই গণভবন থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওনা হয়ে গেলেন। তিনি নির্দিষ্ট সময়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে পৌঁছলেন এবং আত্মীয় স্বজনের কোলাহলপূর্ণ পরিবেশে দীর্ঘক্ষণ চা ও নানান পদের নাস্তা খেতে লাগলেন। হাসি ঠাট্টায় মেতে থাকলেন। মন্ত্রিসভার সদস্যগণ, 3 বাহিনী প্রধানগণ সহ উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকগণ বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিম নতুন দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীকে বহন করার চার্টার্ড বিমানটিকে প্যাসেঞ্জার টারমাকের লাউঞ্জে নিয়ে যাওয়ার নির্দেশ দিল। বাহাউদ্দিন নাসিম বলল, আমাদের প্রধানমন্ত্রী এতই অতি সাধারণ যে তিনি ভিভিআইপি টারমাকের পরিবর্তে সাধারণ যাত্রীদের টারমাক দিয়ে বিমানে উঠে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের এপিএস নাসিম বিমানকে প্যাসেঞ্জার টারমাকে নিয়ে যাওয়ার হুকুম দিল। যথারীতি বিমান কর্তৃপক্ষ বিমানের পাইলটকে ওই নির্দেশ দিলে পাইলট প্যাসেঞ্জার টারমাকে বিমান নিয়ে এলো। একটু পরে এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার আরেক ফুফাতো ভাইয়ের ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব। নাসিমের নির্দেশে প্রধানমন্ত্রীর বিমান প্যাসেঞ্জার টারমাকে নেওয়া হয়েছে এই কথা শোনা মাত্র নজিব বলল, প্রধানমন্ত্রী ভিভিআইপি টারমাক দিয়ে বিমানে উঠবে, বিমান ভিভিআইপি টারমাকে ফেরত আনা হোক।
যথারীতি বিমানকে ভিভিআইপি টারমাকে ফেরত আনা হলো। কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিম এসে শুনল তার চাচাতো ভাই নজিব বিমান ভিভিআইপি টারমাকে ফেরত এনেছে। তখন নাসিম বিমান কর্তৃপক্ষকে বলল, আমি প্রধানমন্ত্রীর এপিএস, আমি প্রধানমন্ত্রীর ভাবমূর্তি গড়ে তুলি, আমি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম তৈরি করি। আপনারা কি আমার চাইতে বেশি বোঝেন? সমস্ত সাংবাদিকদের আমি প্যাসেঞ্জার লাউঞ্জে পাঠিয়েছি, আমি যা বলি সেভাবে কাজ করেন। প্রধানমন্ত্রীর বিমান প্যাসেঞ্জার টারমাকে পাঠান। বিমান কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে পাইলট আবার বিমান প্যাসেঞ্জার টারমাকে নিয়ে এলো। প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিমের চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমান রেডি বলে এসে বিমান আবার প্যাসেঞ্জার টারমাকে লাগানো হয়েছে শুনেই হারামজাদা কুত্তার বাচ্চা বলে গালাগালি দিতে দিতে কার নির্দেশে বিমান সরানো হয়েছে জিজ্ঞেস করলে নাসিম বলল, আমার নির্দেশে বিমান সরানো হয়েছে, আমি বিমান প্যাসেঞ্জার টারমাকে নিয়েছি। নজিব বলল, তুই বিমান সরানোর কে? আমি চিফ সিকিউরিটি, আমার নির্দেশে বিমান চলবে। নাসিম বলল, আমার নির্দেশে বিমান চলবে। নজিব বলল, দেখ বেশি কথা বলবি না, খারাপ হইয়া যাইব। নাসিম বলল, আমি কি তোমার মাহা তামুক খাই যে আমাকে ডর দেখাও? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার দুই ফুফাতো ভাইয়ের দুই ছেলে এপিএস বাহাউদ্দিন নাসিম এবং চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিবের মধ্যেকার ঝগড়ার মুখে বিমান কর্তৃপক্ষ অসহায়ের ন্যায় দাঁড়িয়ে রইল। এমনিভাবে মিনিট 20-25 চলে গেল। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে ওঠার জন্য ভিভিআইপি রেস্টরুম থেকে বাইরে এসে দাঁড়িয়ে রইলেন এবং বললেন, কি ব্যাপার, আমাকে এখনো বিমানে তুলছো না কেন? দুই চাচাতো ভাই নজিব নাসিমের ঝগড়া থামানোর জন্য দুই চাচাতো ভাইয়ের চাইতেও অনেক অনেক বেশি ক্ষমতাধর ব্যক্তি, বলতে গেলে ক্ষমতার শীর্ষের 3-4 নম্বর ব্যক্তি, যিনি সচরাচর নজিব নাসিমদের ব্যাপারে হস্তক্ষেপ করে না। কিন্তু যাকে দেখলে নজিব নাসিম ভয়ে এবং কৌশলগত কারণে নেতিয়ে পড়ে। পাগলের মতো টাকা পয়সার দিকে ছোটা ছাড়া আর অন্য কোনো কাজ নেই যার, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। শেখ হেলাল এমপি এসে উপস্থিত হলো। নজিব নাসিম ভয়ে এবং কৌশলগত কারণে নেতিয়ে গেল। শেখ হেলাল এমপি বলল, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছে আর এখনো বিমানের ব্যবস্থা হয়নি, যা ভিভিআইপিতে বিমান লাগান। কর্তৃপক্ষ ভিভিআইপি টারমাকে বিমান নেওয়ার মৌখিক নির্দেশ দিলে ভিভিআইপি আর প্যাসেঞ্জার টারমাকে বারবার বিমান নেওয়া এবং আনার পরিপ্রেক্ষিতে এবার বিমানের পাইলট ভিভিআইপি এবং প্যাসেঞ্জার টারমাকের মাঝখানে বিমান রেখে দিয়ে কর্তৃপক্ষকে বলল, আমাকে লিখিত দিতে হবে, লিখিত ছাড়া বিমানের চাকা একবারও ঘোরাবো না। এবার বিমান কর্তৃপক্ষ আরো বিপাকে পড়ল। কর্তৃপক্ষ লিখিত দেওয়ার পর পাইলট ভিভিআইপি টারমাকে বিমান নিয়ে গেল। প্রধানমন্ত্রী আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যদিও এই সমস্ত কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা শুরু করতে ঘন্টা দেড়েক দেরি হয়ে গেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার উপর অসন্তোষ প্রকাশ করলেন তা বোঝা গেল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানাতে আসা সকল মন্ত্রী, 3 বাহিনী প্রধান, উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকগণ যাত্রা শুরুর এই বিলম্বের সময় ভ্যাবলার মতো দাঁড়িয়েছিল। পরের দিন দেশের সমস্ত পত্রপত্রিকায় নানান ভাষায় প্রধানমন্ত্রীর যাত্রা শুরু করতে বিলম্বের সংবাদ পরিবেশন করল। কিন্তু কেন যাত্রা বিলম্ব হলো তা কোনো পত্রিকাতেই জানা গেল না, প্রকাশ করা হলো না। শুধু বিলম্ব হলো এটাই প্রকাশ করা হলো। শুধু তাই নয়, প্রকাশিত এই সংবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিক, কলাম লেখক আবেদ খান ভোরের কাগজে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কি বিঘ্নিত শিরোনামে ধারাবাহিকভাবে সরেজমিন তদন্ত লিখলেন। আবেদ খান তার প্রতিবেদনে বিমানের অভ্যন্তরে রাজাকারের সন্ধান পাওয়া সহ আরো কত কিছু পেলেন, কত কিছু লিখলেন। বিমান প্রশাসনের অনেক রদবদল হলো, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা বিলম্বের প্রকৃত কারণ আবেদ খানের কলামে এলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা সফর করে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ল ডিগ্রির সাথে তার একমাত্র বোন শেখ রেহানাকে সকল কিছুতে অর্ধেক ভাগ দেওয়ার পাকাপাকি ব্যবস্থার শর্তে সঙ্গে নিয়ে এলেন। ভাগ বাটোয়ারা নিয়ে 2 বোনের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শেখ রেহানা ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আবার ফিরে এলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিলে যা কিছু জমা হবে তার সবকিছুই শেখ রেহানার হাত দিয়ে হতে হবে। এই শর্তে শেখ রেহানা দেশে ফিরে এলেন।
এইবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম যুদ্ধ বিমান ক্রয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকীকে সঙ্গে নিয়ে এক বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রীকে রাশিয়ার MiG-29 বোমারু বিমান ক্রয় করার পরামর্শ দিয়ে বললেন, এই যুদ্ধ বিমান ক্রয় করলে উত্তর পাড়ার লোকেরাও খুশি থাকবে এবং আমরা ভারতের দালাল না, এটাও জনগণ মনে করবে। উপস্থিত মোটরসাইকেল আরোহী বলল, খবরদার নেত্রী, এই কাজ করবেন না। দেশের কোটি কোটি মানুষ বেকার। যুদ্ধ বিমান ক্রয় না করে যে টাকা দিয়ে যুদ্ধ বিমান ক্রয় করবেন সেই টাকা বেকারদের কর্মসংস্থানে বরাদ্দ করেন। শেখ রেহানা ও তার স্বামী শফিক সিদ্দিকী চেহারায় ভেতরে ভেতরে প্রচন্ড রাগ হওয়ার ছাপ ফুটে উঠল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বিমান তো বাকিতে কিনব। মোটরসাইকেল আরোহী বলল, যতই বাকিতে কেনেন এই টাকা তো এদেশকেই শোধ করতে হবে। নেত্রী, একটা কথা খেয়াল রাখবেন, যদি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, দেশের উন্নতি করতে পারেন, তাহলে এদেশের মানুষ শুধু আপনাকেই না, আপনার নাতিপুতিকেও মাথায় করে রাখবে। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বললেন, তোমার সাথে কি একটু একাকী কথা বলা যাবে, না তোমার লোকজন কথার মধ্যে বা হাত দিতেই থাকবে? মোটরসাইকেল আরোহী বাইরে চলে এলো। কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ও তার স্বামী শফিক সিদ্দিকী বাংলাদেশের মতো একটি দিনহীন দরিদ্র দেশের কর্ণধার হয়ে কেন যুদ্ধ বিমান ক্রয় করেন? ভারতের সাথে যুদ্ধ করার জন্য? মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনা শেখ রেহানা গঙেরা কি কখনোই ভারতের সাথে যুদ্ধের কথা চিন্তা করতে পারে? নিশ্চয়ই না। শেখ পরিবার কখনোই ভারতের সঙ্গে যুদ্ধের কথা চিন্তা করতে পারে না। বরং শেখ হাসিনা শেখ রেহানারা সদা সর্বদা ভারতকে তাদের ব্যক্তিগত ও পরিবারগত অভিভাবকই মনে করেন। তারা সবসময়ই ভারতের রাজনীতিবিদদের, বিশেষ করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিষ বসুকে পিতৃতুল্যই মনে করেন। ভারতের সাথে যুদ্ধ করবেন না, তারপরও যুদ্ধ বিমান ক্রয় করেন। রহস্যটা কি? তাহলে কি হাসিনা রেহানা গঙেরা জানেন না যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে প্রায় সবচাইতে গরিব দেশ? এদেশের মানুষের দিনে আধপ্যাট আহার জোটে না, বস্ত্র নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই। এসব কি তারা জানে না? নিশ্চয়ই জানেন, তারা সবই জানেন। আবার এটাও নিশ্চিত যে আর যাই হোক, শেখ হাসিনা রেহানারা তাদের অভিভাবক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কখনোই যুদ্ধ বিমান ক্রয় করবেন না। তাহলে তারা যুদ্ধ বিমান ক্রয় করেন কেন? একটা কথা মনে রাখতে হবে, দেশের প্রতিরক্ষা খাত হচ্ছে এমন একটা খাত যে খাতের ব্যয় সম্পর্কে মহান জাতীয় সংসদেও কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণেই প্রতিরক্ষা ব্যয় সম্পর্কে কোথাও কোনো প্রশ্ন তোলা যাবে না। শুধু আমাদের দেশেই নয়, অন্যান্য দেশেও একই নিয়ম। সেই জন্যই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বোফোর্স কেলেঙ্কারিতে স্পষ্ট জড়িত থাকা সত্ত্বেও ভারতের পার্লামেন্টে এই নিয়ে তেমন হই হুল্লোড় হয়নি। এই প্রতিরক্ষা খাত থেকেই বর্তমান বিশ্বে সবচাইতে বেশি দুর্নীতি হচ্ছে। প্রতিরক্ষা ব্যয়ের যেহেতু কোনো জবাবদিহিতা নেই, সেহেতু এই খাতেই দুর্নীতি করা বা কমিশন নেওয়া অতীব সহজ। প্রশ্ন হচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা হবে না, তথাপি শেখ হাসিনা শেখ রেহানাগং বর্তমানে যুদ্ধে অকার্যকর পুরনো সেকেলে রাশিয়ার MiG-29 যুদ্ধ বিমান কেন ক্রয় করেন? এর উত্তর শুধু কমিশন। শুধু কমিশন পাওয়ার জন্যই এই অত্যাধুনিক যুগে অত্যাধুনিক কার্যকর জঙ্গি বিমানের পরিবর্তে অকার্যকর সেকেলে পুরনো ধ্বজা ভাঙা বোমারু বিমান ক্রয় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ক্যাশিয়ার শেখ রেহানা এই রকম এক একটি ডিলে কম করে হলেও শত শত কোটি টাকা পেয়ে থাকেন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম কাদের সিদ্দিকী বনাম শেখ হাসিনা। দেশের মাটিতে থেকে একমাত্র যিনি কাদেরিয়া বাহিনী নামে বিশাল এক মুক্তি বাহিনী গড়ে তুলেছিলেন, বৃহত্তর টাঙ্গাইল জেলা, বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর পাবনা জেলার অধিকাংশ অঞ্চল তিনি নিজে দখলে ও নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্ত অঞ্চল। দেশ ত্যাগ করে ভারতে না যেয়ে বৃহত্তর টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা ইত্যাদি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশের হানাদার মুক্ত অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী কখনোই ঢুকতে পারেনি। পাকিস্তানি খান সেনারা যখনই মুক্তাঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে, তখনই প্রচন্ড মার খেয়ে ফেরত এসেছে। এই মুক্তাঞ্চলে মুক্তি বাহিনীর পাশাপাশি গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন। এখানে যুদ্ধের সাথে চলত রাজস্ব আদায়।
নিয়োগ দেওয়া হতো রাজকর্মচারী ও কর্মকর্তাদের। গড়ে তোলা হয়েছিল বিচার বিভাগ, সাংস্কৃতিক বিভাগ। শুধু বাংলাদেশেরই নয়, সারা বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাবে না। মুক্তিযুদ্ধের বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি, তিনি হলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বীর উত্তম। মুক্তিযুদ্ধের সময় লোকে যাকে বাঘা সিদ্দিকী বলে জানত, যার নাম শুনলে পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলদের পর্যন্ত আত্মারাম খাঁচা হয়ে যেত। 1975 সালের 15ই আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে একমাত্র বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ওই হত্যার প্রতিবাদ করে। শেখ মুজিব হত্যার পর কাদের সিদ্দিকী নিজেকে শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবি করে। 1971-এর ন্যায় পুনরায় যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধ ছিল কাদের সিদ্দিকীর জীবনে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে বড় রাজনৈতিক ভুল। এই যুদ্ধে কাদের সিদ্দিকীর সঙ্গে জনগণের অংশগ্রহণ তো দূরের কথা, সামান্যতম সমর্থন ছিল না। 1975-এর 15ই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডকে জনগণ সমর্থন করেছিল কিনা যদিও এটা গবেষণার বিষয়, তথাপি এটা নিশ্চিত বলা যায় ওই হত্যাকাণ্ড জনগণ নীরবে গ্রহণ করেছিল। সেজন্যই শেখ মুজিব হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর দ্বিতীয়বার যুদ্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে। শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধে জনগণ সামিল তো হয়নি, বরং যে 1003 যোদ্ধা কাদের সিদ্দিকীর সাথে যুদ্ধে অংশ নিয়েছিল, জনগণ তাদের বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে চেয়েছিল। ওই যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিব হত্যা পরবর্তী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে। ফলে 1971-এর মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিজয়ী হলেও 1975-এর শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে কাদের সিদ্দিকী এবং তার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। যুদ্ধে পরাজিত হয়ে কাদের সিদ্দিকী নির্বাসনে ভারতে চলে গেলে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তাকে ধর্মের ভাই ডাকে। সেই থেকেই তাদের ধর্মের ভাই বোনের সম্পর্ক এতই গভীর ছিল যে কাদের সিদ্দিকী মাংস খেতেন না বিধায় শেখ হাসিনা ইলেকট্রিক হিটার এবং মাছ কিনে কাদের সিদ্দিকী যে হোটেলে থাকতেন সেখানে গিয়ে নিজে রান্না করে কাদের সিদ্দিকীকে খাওয়াতেন। শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন, একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া পৃথিবীতে আর তার কেউ নেই এবং কাদের সিদ্দিকী তার পিতা শেখ মুজিবুরের একমাত্র উত্তরসূরি। শেখ হাসিনা বলতেন, সারা জীবন কাদের সিদ্দিকীর ঝি চাকরানির কাজ করেও কাদের সিদ্দিকীর ঋণ তিনি শোধ করতে পারেন না। 1981 সালের 17ই মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার প্রাক্কালে কলকাতা দমদম বিমানবন্দরে বলেন, দেশে ফিরে তার একমাত্র কাজ হবে বঙ্গবন্ধুর উত্তরসূরি তার ধর্মের ভাই কাদের সিদ্দিকী ও তার লোকজনকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। কিন্তু দেশে ফিরে এসে শেখ হাসিনা তার ধর্মের ভাই শেখ মুজিবুরের উত্তরসূরি কাদের সিদ্দিকীকে ফিরিয়ে আনার কার্যকর কোনো ব্যবস্থা না নিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ নামে একটি নতুন সংগঠন করে অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বাংলাদেশের আনাচে কানাচে ঝটিকা সফর করে কাদের সিদ্দিকীকে দেশে ফিরিয়ে আনার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করলে শেখ হাসিনা এটাকে ভালো দৃষ্টিতে না দেখে চ্যালেঞ্জ হিসেবে মনে করেন এবং নাসরিন সিদ্দিকী ও ওই সংগঠনকে কুদৃষ্টিতে দেখতে থাকেন। শেখ হাসিনা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তার সংগঠন আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর ওই সংগঠনের সাথে সম্পর্ক না রাখার এবং বিরোধিতা করার নির্দেশ দেন। 1990 সালে তীব্র গণ আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পতন হলে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বাংলাদেশে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তুতি নেন এবং যথারীতি শেখ হাসিনার সাথে টেলিফোনে কাদের সিদ্দিকী তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করলে শেখ হাসিনা সরাসরি কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনের বিরোধিতা করেন। এরপরও কাদের সিদ্দিকী স্বদেশ প্রত্যাবর্তনে দৃঢ় থাকলে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি ভণ্ডুল করার নির্দেশ দেন। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম স্বদেশ প্রত্যাবর্তন করলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিলেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ওই সংবর্ধনায় যোগদান করেননি এবং এখান থেকেই শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই কাদের সিদ্দিকীর সাথে শেখ হাসিনার প্রকাশ্য বিরোধ শুরু হয়।
এরপর থেকে শেখ হাসিনা তার ধর্মের ভাই কাদের সিদ্দিকীকে এক মুহূর্ত সহ্য করতে পারতেন না। শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন, আমি আছি বলেই কাদের সিদ্দিকী আছে, আমি না থাকলে কাদের সিদ্দিকীও থাকবে না। কাদের সিদ্দিকীর অবস্থা হবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধীর মতো। যতক্ষণ ইন্দিরা গান্ধী ছিল, মেনকা গান্ধীও ততক্ষণ ছিল। এখন ইন্দিরা গান্ধীও নাই, আর মেনকা গান্ধীরও খবর নাই। আমি না থাকলে কাদের সিদ্দিকীরও ওই অবস্থা হবে, কোনো খবর থাকবে না। আর কাদের সিদ্দিকীও মাশাআল্লাহ কখনোই শেখ হাসিনাকে নেত্রী বলে মানলেন না, স্বীকার করলেন। কাদের সিদ্দিকীর ওই একই কথা, শেখ হাসিনা আমার বোন, আমি শেখ হাসিনার ধর্মের ভাই, আমি শেখ মুজিবের রাজনৈতিক উত্তরসূরি। নানাবিধ কারণে, বিশেষত কৌশলগত কারণেই শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রাখেন, আওয়ামী লীগের এমপি বানান। কাদের সিদ্দিকীও একই কারণে আওয়ামী লীগে থাকেন, আওয়ামী লীগের এমপি হন। শেখ হাসিনার ভাবনা হলো কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বের করে দিলে আওয়ামী লীগের কিছু ক্ষতি হতে পারে। তাছাড়া কাদের সিদ্দিকীও প্রকাশ্যে সরাসরি উঠে পড়ে তার নেতৃত্বের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়বে। তার চেয়ে নিজের পৈতৃক দল আওয়ামী লীগে রেখেই কাদের সিদ্দিকীকে পচিয়ে দিতে হবে। কাদের সিদ্দিকীকে পচিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রেখেছেন। কাদের সিদ্দিকীও আপাতত নীরবে আওয়ামী লীগে অবস্থান করার কৌশলগত অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেয় করা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠানোর পরিকল্পনা করলে মোটরসাইকেল আরোহী এর বিরোধিতা করে বলেন, সামান্যতম কৃতজ্ঞবোধ থাকলে আপনি এটা করতে পারেন না। ভুলে যাবেন না, আপনার পিতা মাতা ভাইদের মেরে যখন সিঁড়িতে লাশ ফেলে রেখেছিল, তখন সারা পৃথিবীতে একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া অন্য আর কেউ এর প্রতিবাদ করেনি। আর আজ আপনি প্রধানমন্ত্রী হয়ে তার বাড়িতে পুলিশ পাঠালে তা হবে চরম অকৃতজ্ঞতার কাজ। আপনি এত বড় অকৃতজ্ঞের কাজ করতে পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ওর ভাইরা সন্ত্রাসী, ওর ভাইদের ধরার জন্য ওর বাড়িতে পুলিশ যাবে। মোটরসাইকেল আরোহী বলল, কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী সন্ত্রাসী হোক আর যাই হোক, তারা আপনার আমলে কোনো সন্ত্রাস করেনি, কোনো অপরাধ করেনি। অত্যন্ত দুর্দিনে আপনার পিতামাতা নিহত হয়েছিলেন। কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী দেশের বাইরে নির্বাসনে ছিলেন। শেখ মুজিব এবং আওয়ামী লীগের নাম নেওয়ার কোনো লোক ছিল না তখন। নিদারুণ বৈরী পরিবেশে মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী এই দুই ভাই টাঙ্গাইলের মাটিতে শেখ মুজিব ও আওয়ামী লীগের নাম নেওয়ার জন্য যুবকদের সংগঠিত করতে করতে এবং শেখ মুজিব আওয়ামী লীগ বিরোধী প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হতে এক পর্যায়ে সন্ত্রাসীদের খাতায় নাম চলে যায় এবং বহু মামলা তাদের বিরুদ্ধে হয়। যেহেতু প্রশাসন দুর্নীতিপরায়ণ, তাই কঠোর ব্যবস্থা না নিয়ে প্রশাসন এদের সাথে ভাগাভাগিতে চলে যায়। তাছাড়া আজাদ, মুরাদ এখন আর কোনো ধরনের অপবাদের সাথে যুক্ত নয়। এসব কোনো কিছুই আপনার অজানা নয়, আপনি সবই ভালোভাবে জানেন। আপনার শাসন আমলে ওরা কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত থাকলে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী বললেন, না, কাদের সিদ্দিকীর বাড়িতেই পুলিশ পাঠিয়ে ওদের ধরতে হবে। মোটরসাইকেল আরোহী বলল, শুধুমাত্র হেয় করার জন্য যদি কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠান, তাহলে পৃথিবীতে কৃতজ্ঞতা বলে কিছু থাকবে না। রাষ্ট্রীয় কাজে তুমি বাধা দিতে পারো না। ক্রুদ্ধ স্বরে এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেডরুমে চলে গেলেন এবং ঠিকই কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠালেন। এখন যে অধ্যায়টি পাঠ করব, এর নাম বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রপতি হওয়া। 23শে জুন 1996 প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দলের একজনকে নতুন রাষ্ট্রপতি করা নিয়ে বেশ বিপাকে পড়ে গেলেন। দলের যে নেতাকেই তিনি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন, সেই নেতাই কেঁদে ফেলেন। কোনো নেতা আবার সভানেত্রী শেখ হাসিনার পা জড়িয়ে ধরে দেশের নতুন রাষ্ট্রপতি হওয়া থেকে মুক্তি চান। এই অবস্থায় মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু, যার ডাকনাম ময়না, সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি 1990 সালের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বলে পরামর্শ দেয় যে, কেউই যখন রাষ্ট্রপতি হতে ইচ্ছুক নন, তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকেই নতুন রাষ্ট্রপতি করেন। সাধারণ মানুষের কাছে শাহাবুদ্দিন আহমেদের একটা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আছে। তাকে রাষ্ট্রপতি করলে আপনার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, না, শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা যাবে না।
কারণ আমি যখন 1991 সালের নির্বাচনের পর বলেছিলাম নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, তখন শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বলেছিল নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এটা কোনো বিচারপতি হলো, এটাকে রাষ্ট্রপতি করব না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলেন। জিল্লুর রহমান বললেন, নেত্রী, আপনি আমাকে দয়া করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন, এখন যদি দয়া করে আমাকে রাষ্ট্রীয় কোনো এক্সিকিউটিভ পদে না দেন তাহলে দলের সেক্রেটারি হিসেবে আমার কোনো গুরুত্বই থাকে না, কোনো মূল্যই থাকে না। আমাকে দয়া করে রাষ্ট্রপতি না বানিয়ে আপনার কাছাকাছি একটা মন্ত্রণালয় দেন, যাতে আমি সবসময় আপনার কাছে থাকতে পারি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন ইউসুফকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে সালাউদ্দিন ইউসুফ বলেন, নেত্রী, আমার স্বাস্থ্য ভালো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, বেশ তো, রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতির কোনো কাজ কাম নেই, শুধু বসে বসে সরকারি খরচে আরামায়েশ করবেন। এই কথা শুনে সালাউদ্দিন ইউসুফ সোজা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বললেন, নেত্রী, আমার এলাকার জনগণের জন্য কিছু কাজ করার সুযোগ দেন। এই সুযোগে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় চাপ দিতে থাকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে আব্দুস সামাদ আজাদ বলেন, নেত্রী, আমাকে রহম করেন, দয়া করে আমাকে শেষ বয়সে বাতিল করবেন না। আমি বঙ্গবন্ধুর ফরেন মিনিস্টার ছিলাম, আমাকে কাজ করার সুযোগ দেন, আমি দেখিয়ে দেব বঙ্গবন্ধুর মন্ত্রীদের কত যোগ্যতা ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপতি করার জন্য কাউকেই খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ যাকেই রাষ্ট্রপতি করতে চান তিনি মাপ চেয়ে পালিয়ে যান। এমনই সময়ে এসে উপস্থিত হলেন 1991 সালের আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী বর্তমান ধানমন্ডি মোহাম্মদপুরের আওয়ামী লীগ এমপি হাজী মকবুল হোসেন। হাজী মকবুল হোসেন এমপির বক্তব্য হলো, আমি 1991 সালে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম, আপনিই আমাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন। এখন কেউ রাষ্ট্রপতি হতে চাচ্ছেন না, তখন আমাকেই রাষ্ট্রপতি করেন, নইলে মন্ত্রী করেন, কিছু একটা করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না, আপনাকে কিছুই করা হবে না। মনে নেই 1991-এ আমার বিরুদ্ধাচরণ করেছিলেন, আমার সম্পর্কে নানা কথা প্রকাশ করেছিলেন। আপনাকে কিছুই করা হবে না, এমপি করেছি, এটাই যথেষ্ট। এই পরিস্থিতিতে 21শে জুন 1996 মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন, রাষ্ট্রপতির তো বসে বসে আরামায়েশ করা আর চাঁদ দেখা ছাড়া অন্য কোনো কাজ নেই। রাষ্ট্রপতির হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। মন্ত্রী শাসিত সরকারে রাষ্ট্রপতি হলো নাচের পুতুল, যেভাবে আপনি নাচাবেন সেইভাবেই রাষ্ট্রপতিকে নাচতে হবে। এই সুযোগ আপনি হাতছাড়া করেন কেন? সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে আরেকটা বাহাবা কেন নেবেন না? বাহাবা নেওয়ার সুযোগ চলে গেলে কিন্তু আর বাহাবা নিতে পারবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বলেন, ঠিক আছে, তাহলে শাহাবুদ্দিনকেই রাষ্ট্রপতি করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23শে জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী হিসেবে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বাসায় গিয়ে তাকে নতুন রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন এবং রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেন। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা। 1996 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিচতলার পূর্ব দিকের 2 নম্বর ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন মিলে গল্পগুজব করছেন। শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকী, চাচাতো বোন লুনা, মিনা, এরা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সলা পরামর্শ দেয়। অর্থাৎ 1991 সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দ মতো 45 জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছে। আর এই অভিযোগে বেগম জিয়া ও মতিন চৌধুরীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন ব্যুরোকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখিত আত্মীয় স্বজনেরা পীড়াপিড়ি করতে লাগলো। মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আত্মীয়দের বুঝিয়ে বলেন যে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াদের না কচিয়ে বরং তাদের মাথায় হাত বুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা। যদি একবার কোনো মতে দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকেই না, আপনার নাতিপুতিকেই এদেশের মানুষ মাথায় করে রাখবে। বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হোস্টাইল করে আপনি দেশ গড়তে পারবেন না, আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ গড়তে পারবে না। আপনি ও খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতেই দেশের মঙ্গল করা যাবে না, দেশের উন্নয়ন করা যাবে না। বিভেদ, অনৈক্য, শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। বেগম খালেদা জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী, তাকে বড় বোন ডেকে বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করুন, তাতে আপনারই লাভ হবে অনেক বেশি। মামলা করলে আপনার ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, তুমি জানো না খালেদা জিয়া ছাত্রদল আর যুবদলের লোকদের পুলিশে চাকরি দিয়েছে। মতিউর রহমান রেন্টু বলল, এটা আংশিক সত্য, আসল সত্য হলো টাকা দিয়ে এরা চাকরি নিয়েছে। তারপরও যদি ধরে নেই চাকরি পাওয়া সকলেই ছাত্রদল যুবদলের লোক, তবুও তো তারা এ দেশেরই মানুষ। বেগম জিয়া ৪৫ জনকে চাকরি দিয়েছে, সেই পথ ধরে আপনি ছাত্রলীগ যুবলীগের ৭,০০০ জনকে চাকরি দেন, কিন্তু মামলা করবেন না। মামলায় কোনো ফল হবে না, মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবেন। সব কাজেই তোমাদের বাধা, তোমাদের আপত্তি। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে তার শয়ন কক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, তার স্বামী শফিক সিদ্দিকী এবং তাদের চাচি ও চাচাতো বোনেরা মতিউর রহমান রেন্টু, মিসেস মতিউর রহমান রেন্টুকে ভীষণ তিরস্কার করল। পরে ঠিকই পুলিশের এই চাকরি দেওয়াকে স্বজনপ্রীতি ও দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন ব্যুরো ১৯৯৬ সালের ২১শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি। ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ১৯৯৬ সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশে এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম। শুধু অন্যতমই নয়, শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসু সবার শীর্ষে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন, তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সবচাইতে বেশি। জ্যোতি বসু পিতৃতুল্য স্নেহ, মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও রেহানাকে। ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন, মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে সলা পরামর্শের জন্য গিয়েছেন। জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতের পশ্চিম বাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। গণভবনে ঢুকতেই আগে থেকে প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদধূলি নিলেন। দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে পড়ে, ঠিক সেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিবাবুর পায়ে পড়লেন। অতঃপর দোতলায় খাস কামরায় নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করে রাখা নানা ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জ্যোতি কাকাকে খাওয়াতে লাগলেন। জ্যোতি কাকা খেতে খেতে পারিবারিক, রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন। এক পর্যায়ে জ্যোতি বসু বললেন, দেখো মা, গঙ্গার জলটল কিছু পাবে না, আমিই পাই না, আর তুমি কিভাবে পাবে? আমি প্রধানমন্ত্রী দেবগৌর এর সাথে আলোচনা করে রেখেছি, তুমি গঙ্গা চুক্তি করে ফেলো। তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু আর তৈরি করতে পারবে না। এই সুবিধাটা তুমি পেয়ে যাবে। ২০-৩০ বছরের একটা চুক্তি করে দেব। তুমি আবার প্রথমেই ২০-৩০ বছরের কথা বলতে যেও না। তুমি বলবে ৫ বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছ। তোমার বিরোধীরা এই ৫ বছর মেয়াদ নিয়ে চিল্লাফাল্লা করতে থাকবে। পরে আমি ২০-৩০ বছর মেয়াদের চুক্তি করে দেব। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এই রকমই কথা হয়েছে। তুমি এভাবেই কাজ চালিয়ে যাও। আর একটি কথা মা, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে তুমি সহসা একটা চুক্তি করে ফেলবে। ওদের রেভিনিউ ওদের থাকবে, ওদের কর্মচারী ওদের থাকবে। ওখানে কখনো কিছু তুমি করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে।
এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি। যথাশীঘ্র সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে। এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি। এতে তোমারও লাভ হবে। তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছ। সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি শান্তি রব উঠবে, তোমার বাহবা চলবে। বলা যায় না, তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা বলতে লাগলো। জ্যোতি কাকা বললেন, আর একটা লাভ তোমার হবে। বলো তো কি লাভ? ওরা খুশি হবে। ওরা খুশি হলে কি হবে? পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের 3টি আসনই স্থায়ীভাবে তুমি পাবে, যেমন গোপালগঞ্জের 3 আসন পাও। আর ভারতকে করিডোর দেওয়া, ট্রানজিট দেওয়া, নৌবন্দর দেওয়া, এসব তো তোমার পিতার সাথেই আমাদের পাকা কথা হয়েছিল। তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের এগুলো দিয়ে দাও। বেশি দেরি করো না, কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে, বুঝলে? পশ্চিম বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষে চলে গেলেন। তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড় বাংলাদেশ সফর করে গেলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকার সাজানো 30 বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন। এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফাতো ভাই মহান জাতীয় সংসদের বকলম চিফ হুইপ মাতাল আব্দুল হাসনাত আবদুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কমিটি গড়লেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন, রাজকর্মচারীবিহীন এবং রাজকর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন। এই শান্তি চুক্তি অনুযায়ী 1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোনো খাজনা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের যাবতীয় খাজনা ট্যাক্স উপজাতীয়রাই সংগ্রহ করবে ও খরচ করবে। 2. পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোনো কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না। উপজাতীয়রাই উপজাতীয়দের মধ্যে থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে, পদোন্নতি দিবে এবং বরখাস্ত করবে। 3. পার্বত্য চট্টগ্রামের জলাশয়, ভূমি, বন ইত্যাদি যা কিছু আছে, উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা কোয়ার করতে পারবে না। এইবার যে অধ্যায়টি পড়ব এর নাম ডক্টর মহিউদ্দিন মন্ত্রী। 1996 সালের রমজান মাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দেশের মান্যবর ব্যক্তি, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বিদেশি দূতাবাসের লোকজনের ইফতার পার্টি। গণভবনের ভেতরের বিশাল মাঠে বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন। অধিকাংশ অতিথি এসে গেছেন। এমন সময় ডক্টর কামাল হোসেন তার 2-3 জন সাথী নিয়ে পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছেন। প্যান্ডেলের পূর্ব দিকের শেষ প্রান্তে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দেখা মাত্র চিৎকার করে ডক্টর কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বলে উঠলেন, ওই যে ঘর ভাঙা আসছে, ঘর ভাঙা আসছে। এই ঘর ভাঙাকে দূরে বসা, ঘর ভাঙা যেন আমার কাছে না আসতে পারে, ঘর ভাঙাকে দূরে বসা। এপিএস বাহাউদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পার্শ্বের এক কোণে একটা টেবিলে নিয়ে বসালেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খোঁজ খবর নিচ্ছেন, সৌজন্য বিনিময় করছেন, কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না। প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফদের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এদিকে এলেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর খাওয়া ছেড়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন এবং এমন ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না, পায়ে হাত দিয়ে কদম বুঝি একেবারে ধারের কাছের লোকজন ছাড়া অন্য কেউ তা বুঝতেই পারল না। ইফতার পার্টির অনুষ্ঠানের শেষে গণভবনের নিচতলার 5 নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা তার কয়েকজন আত্মীয়ের সাথে আলাপ করতে যেয়ে বললেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাতে হবে। মোটরসাইকেল আরোহী বলল, মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাবেন কি জন্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলমগীরের অনেক অবদান রয়েছে। মোটরসাইকেল আরোহী বলল, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর রাজদ্রোহী। মাত্র কিছুদিন আগে সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমগীর সরকারের সাথে বিদ্রোহ করেছে। তাকে মন্ত্রী করলে তা সরকারের সাথে বিদ্রোহের পুরস্কার হিসেবে পরিগণিত হবে এবং এটা সরকারের সাথে বিদ্রোহের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে।
আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করে না। সরকারের সাথে বিদ্রোহের পুরস্কারের এই উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলে তারাও আপনার সরকারের সাথে বিদ্রোহ করবে। মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগে এই বিষয়টা খেয়ালে রাখতে হবে। আপনি যদি সত্যি মনে করেন আপনার ক্ষমতায় আসার পিছনে মহিউদ্দিন খান আলমগীরের অবদান আছে এবং আপনি তাকে পুরস্কৃত করবেন, তাহলে আগে তাকে চাকরি থেকে অবসর দিয়ে আপনার উপদেষ্টা করেন। সরাসরি মন্ত্রী না করে মন্ত্রীর মর্যাদা দেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন, পরের টার্মে মন্ত্রী করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আচ্ছা রেন্টু, তুমি কি আমার সরকারি কাজে কর্মে বাধা দিতেই থাকবা, না আমাকে কাজ করতে দিবা? না নেত্রী, আমি আপনাকে বাধা দিতে যাব কেন? তাহলে তুমি এত কথা বলছো কেন? আপনি বললেন তাই বললাম। এখানে তো আরো অনেকেই আছে, কই কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না, তুমি এত কথা বলছো কেন? আগে থেকেই বলে এসেছি, পুরানো অভ্যাস, তাই বলি। আগে বলেছ তখন আমি শেখ হাসিনা ছিলাম, এখন আমি প্রধানমন্ত্রী। যতদিন আমি আপনার সাথে আছি ভালো মন্দ বলে যাব, শোনা না শোনা, করা না করা আপনার ব্যাপার। এখনো প্রধানমন্ত্রীর ক্ষমতা তো দেখো নাই, দেখবা। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোতলায় চলে গেলেন। সরকারদ্রোহী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মন্ত্রী হলেন। এখন যে অধ্যায়টি পাঠ করব এর নাম অবাঞ্ছিত ঘোষণা। মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু অবাঞ্ছিত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টুকে অবাঞ্ছিত ঘোষণা করে পুলিশ, এসবি, এনএসআই, টিএফআই, সিআইডি, ডিবি সহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন। নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই অবাঞ্ছিতরা প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সেই সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না। এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন, কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হলো এবং এই অবাঞ্ছিত ঘোষণাপত্র পত্রিকায়ও প্রকাশ করা হলো। এবার যে অধ্যায়টি পাঠ করব এর নাম 10 টাকায় শেখ মুজিবের ছবি। এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়ার পিএস ডক্টর পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে 10 টাকায় শেখ মুজিবের ছবির লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখান। নতুন এই 10 টাকার লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবেই তা ছেপে নতুন 10 টাকার নোট হিসেবে বাজারে ছাড়া হবে। এই 10 টাকার খসড়া লেআউট ডিজাইনের উপরে ছিল আল্লাহর ঘর মসজিদের ছবি এবং পিছনে ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেআউট ডিজাইনের খসড়াটি দেখে অর্থমন্ত্রীর পিএস ডক্টর পারভেজকে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, এ কি, জাতির পিতার ছবি পিছনে কেন? অর্থমন্ত্রীর পিএস ডক্টর পারভেজ কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, বাজারে চালু বর্তমান 10 টাকার নোটের উপরে মসজিদের ছবি আছে। ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরের মসজিদের ছবিটা ঠিক রেখে পিছনে জাতির পিতার ছবি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত কণ্ঠে বললেন, ওসব মসজিদ টসজিদ বুঝি না, জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন 10 টাকার নোট ছেপে বাজারে ছাড়বেন। আমার বাবা যে জাতির পিতা এটা শয়তানের জাতকে গিলাতে হবে। এরপর অন্য আরেকদিন ডক্টর পারভেজ শেখ মুজিবের ছবি উপরে এবং মসজিদের ছবি পিছনে দিয়ে করা লেআউট ডিজাইন নিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখেন ও খুশি হন এবং মৌখিক অনুমোদন করে দেন। বর্তমানে বাজারে শেখ মুজিবের ছবি সম্বলিত যে নতুন 10 টাকার নোট রয়েছে এটা সেটা।